নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। গত দিনের ধারাবাহিকতায় গত ক্লাসের ধারাবাহিকতায় আজকের ক্লাস হোমিওস্ট্যাসিস বা দৈহিক স্থিতি অবস্থা। হোমিওস্ট্যাসিস হলো কি, বা হোমিওস্ট্যাসিস বলতে আমরা সাধারণত কি বুঝি? হোমিওস্ট্যাসিস হইল আমাদের দেহের ইন্টারনাল যে এনভায়রনমেন্ট আছে, অর্থাৎ দেহের যে অভ্যন্তরীণ পরিবেশ আছে, সেই দেহের অভ্যন্তরীণ পরিবেশ, সঠিক অভ্যন্তরীণ পরিবেশের কোনো পরিবর্তন যেন না হয়, বা বাইরের যদি কোনো পরিবর্তন হয়, সাপোজ আমাদের এনভায়রনমেন্ট, এক্সটার্নাল এনভায়রনমেন্ট বলতে আমাদের বাইরের পরিবেশের, আমাদের দেহের যে বাইরের পরিবেশ আছে সেই পরিবেশের যদি পরিবর্তন হয়, তা সত্ত্বেও যেন আমাদের দেহের ভেতরে কোনো বড় ধরনের পরিবর্তন না হয়, এই জন্য যে প্রসেস গুলো বা যে সিস্টেম গুলো বা যে মেনটেন গুলো সম্পন্ন হয়, সেটাকে সাধারণত হোমিওস্ট্যাসিস বলা হয়। হোমিওস্ট্যাসিসের মাধ্যমে সাধারণত আমাদের দেহের যে অভ্যন্তরীণ পরিবেশ সেটা স্থিতিশীল থাকে অথবা স্বাভাবিক অবস্থা বজায় রাখে। যদি এই স্থিতিশীলতা না থাকতো বা স্বাভাবিক অবস্থা বজায় না থাকতো, তাহলে আমাদের দেহে বিভিন্ন রকমের পরিবর্তন বা বিভিন্ন রকমের সমস্যা ঘটতো। তো আমরা আজকে সাধারণত এই হোমিওস্ট্যাসিস কিভাবে মেনটেন হয়, অর্থাৎ যে অবস্থাতে থাকা উচিত বা আমাদের পরিবেশে আমাদের দেহের ভেতরের ইন্টারনাল এনভায়রনমেন্ট বা দেহের ভেতরের পরিবেশটা যেভাবে থাকা উচিত ঠিক সেভাবে থাকতে কোন কোন প্রসেস বা কি কি মেকানিজম সম্পন্ন হয়, আমরা সেগুলো আজকে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। হোমিওস্ট্যাসিস সাধারণত আমরা হোমিওস্ট্যাসিস বলতে ব্যালেন্সের সাথে কম্পেয়ার করতে পারি বা ব্যালেন্সের সাথে তুলনা করতে পারি। যেমন যদি আমাদের দেহের কোনো অংশে বা আমাদের দেহের ইন্টারনাল যে এনভায়রনমেন্ট আছে, অর্থাৎ দেহের যে অভ্যন্তরীণ পরিবেশ আছে, সেই অভ্যন্তরীণ পরিবেশে যদি কোনো পরিবর্তন আসে, যেমন আমরা জানি আমাদের রক্তের স্বাভাবিক পিএইচ 7.4 বা 7.35 থেকে 7.45 এর মধ্যে থাকে। যদি কোনো কারণে এই রক্তের পিএইচটা কমে যায় অথবা বেড়ে যায়, তাহলে সেটা আমাদের জন্য অনেক ক্ষতিকর। তো যে প্রসেসের মাধ্যমে যদি রক্তের পিএইচটা কমে যায়, তাহলে যেন সেটা বাড়ে, এবং যদি বেড়ে যায় তাহলে সেটা যেন কমে। এই যে প্রসেসের মাধ্যমে, যে সিস্টেমের মাধ্যমে বা যে প্রক্রিয়ার মাধ্যমে এই জিনিসটা সম্পন্ন হয় বা স্বাভাবিক অবস্থায় আবার ফেরায় আসে বা স্বাভাবিক অবস্থা বজায় থাকে, সেই প্রসেসটাই আমরা সাধারণত আজকে হোমিওস্ট্যাসিস হিসেবে জানবো বা হোমিওস্ট্যাসিসে আলোচনা করব। যদি হোমিওস্ট্যাসিস সঠিকভাবে সম্পন্ন হয়, তাহলে আমাদের বডি ব্যালেন্স ঠিকমতো থাকবে এবং বডি ঠিকমতো ফাংশন করবে। বডি ঠিকমতো ফাংশন করা মানে কি? বডি আমাদের দেহের মধ্যে যে বিভিন্ন অঙ্গগুলো আছে, যে সিস্টেমগুলো আছে, সেই সিস্টেমগুলো বা অঙ্গগুলো সঠিকভাবে কাজ করতে পারবে। আমরা আজকে বিভিন্ন ইন্ডিকেটরস দেখবো হোমিওস্ট্যাসিসে। নর্মাল, যেমন বডি টেম্পারেচার, গ্লুকোজ লেভেল, ব্লাড প্রেশার বা চাইল্ড বার্থ, অনেকগুলো ইন্ডিকেটরস দেখবো, যেখানে হোমিওস্ট্যাসিসটা আমরা আরো সঠিকভাবে বা আরো সুন্দরভাবে বুঝতে পারি বা উপস্থাপন করতে পারি। তো এই হোমিওস্ট্যাসিস মেনটেন করতে বা হোমিওস্ট্যাসিসে সঠিকভাবে বুঝতে গেলে আরো কিছু প্রক্রিয়া বা আরো কিছু জিনিস আমাদের জানা প্রয়োজন। এটা হলো একটা কন্ট্রোল সিস্টেম। এই কন্ট্রোল সিস্টেমটা সাধারণত অনেক সুন্দর করে বা অনেক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই হোমিওস্ট্যাসিসটা মেনটেন করে। যেমন আমাদের দেহে অনেক অনেক কন্ট্রোল সিস্টেম আছে। এই কন্ট্রোল সিস্টেমটা কি, কন্ট্রোল সিস্টেম কোনগুলো বা কন্ট্রোল সিস্টেম কিভাবে কাজ করে, আমরা একটু পরে ইনশাল্লাহ জানবো। এই কন্ট্রোল সিস্টেম গুলো সাধারণত আমাদের যে ফাংশনাল সিস্টেম আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে, এবং ফাংশনাল সিস্টেম সাধারণত হোমিওস্ট্যাসিসকে নিয়ন্ত্রণ করে। এবার আসি ফাংশনাল সিস্টেম গুলো কি বা ফাংশনাল সিস্টেম কি। সাধারণত ফাংশনাল সিস্টেম বলতে আমাদের দেহে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে দেহের ভেতরে, যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেম বা হচ্ছে যে সিস্টেম গুলো আছে, কার্ডিওভাস্কুলার সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এই সিস্টেম গুলো বা এই তন্ত্রগুলো কখনো একা কাজ করতে পারে না। একজন আরেকজনকে হেল্প করে এবং আরেকজন আরেকজনের হেল্প নিয়ে তারা যে কোনো একটা নির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারে। যেমন আমরা খাবার খাই,
খাবার খাই, এই খাবারটা সাধারণত আমাদের স্টোমাকে যায়, স্টোমাক থেকে ইন্টেস্টাইন অর্থাৎ পাকস্থলিতে যায়, পাকস্থলী থেকে অন্ত্রে যায়, এরপর প্রক্রিয়া হয়। কিন্তু এই যে এই সম্পূর্ণ প্রক্রিয়া সম্পাদন করতে শুধুমাত্র আমাদের ইন্টেস্টাইনাল কোনো প্রসেস বা একা করতে পারে নাই। এটাকে করতে আমাদের বিভিন্ন রকম এনজাইম প্রয়োজন হয়েছে, বিভিন্ন রকম হরমোন প্রয়োজন হয়। তো এগুলা বিভিন্ন জায়গা থেকে আসে, আমরা এইগুলো একটু জানার চেষ্টা করব। আমি জাস্ট একটু প্রথমে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে ফাংশনাল সিস্টেম। তো হোমিওস্ট্যাসিস মেনটেন করতে বা দৈহিক যে স্থিতাবস্থা আছে, এই দৈহিক স্থিতাবস্থা হোমিওস্ট্যাসিস মেনটেন করতে এই ফাংশনাল সিস্টেম গুলো কাজ করবে। আর এই ফাংশনাল সিস্টেম গুলোকে সঠিকভাবে কাজ করতে কন্ট্রোল সিস্টেমটা প্রয়োজন। আমি আরেকবার এই প্রসেসটা একটু রিপিট করি। আমাদের দেহের স্থিতাবস্থা অর্থাৎ আমাদের দেহের যে কোনো প্রসেস যে অবস্থাতে থাকা উচিত, যেমন আমাদের দেহের তাপমাত্রা সঠিকভাবে থাকা উচিত, আমাদের দেহের হরমোনগুলো সঠিকভাবে থাকা উচিত, বা আমাদের যদি রক্তের পিএইচ সঠিকভাবে থাকা উচিত। এই সঠিকভাবে থাকলে যে পরিমাণ নর্মাল রেঞ্জ, সেই গড় নর্মাল রেঞ্জে থাকলে সেই প্রসেসটাই হচ্ছে হোমিওস্ট্যাসিস। এখন এই হোমিওস্ট্যাসিস আর এমনি এমনি মেনটেন হয় না। এটাতে মেনটেন করতে বা হোমিওস্ট্যাসিসকে সাধারণত একটা কিছু প্রসেসের মাধ্যমে মেনটেন করতে হয়। যদি কখনো এর একটু অ্যাবনর্মালিটি সিচুয়েশন চলে আসে, অর্থাৎ যদি এর নর্মাল রেঞ্জ থেকে একটু উপরে বা নিচে চলে যায়, তখন এই ফাংশনাল সিস্টেম এবং কন্ট্রোল সিস্টেমটা কাজ করে। ফাংশনাল সিস্টেম এবং কন্ট্রোল সিস্টেম কাজ করে আবার সেই স্বাভাবিক অবস্থায় বা হোমিওস্ট্যাসিসে আমাদের দেহের যে অংশের যে পরিবর্তন ঘটেছিল সেই পরিবর্তনকে আবার স্বাভাবিক অবস্থায় যে নর্মাল রেঞ্জ যে ছিল সেই নর্মাল রেঞ্জে ফিরায় আনার চেষ্টা করে। এই প্রসেসটা, এই প্রক্রিয়াটা হচ্ছে হোমিওস্ট্যাসিস। এরপরে আমরা দেখব কন্ট্রোল সিস্টেমটা কি, বা কন্ট্রোল সিস্টেমটা সাধারণত কিভাবে কাজ করে। বিভিন্ন বৈশিষ্ট্যের এই কন্ট্রোল সিস্টেমের বা কন্ট্রোলের যে প্রক্রিয়ায় কন্ট্রোলটা হবে কিভাবে, এই যে হোমিওস্ট্যাসিস যে আমরা বলতেছি বারবার, এই হোমিওস্ট্যাসিসটা মানে নিয়ন্ত্রণ হইতে এর তো কিছু কন্ট্রোল বা এর কিছু সিস্টেম থাকা প্রয়োজন। এই সিস্টেমটা কিভাবে হয় সেটা একটু বোঝার চেষ্টা করি। এই কন্ট্রোল সিস্টেমটা সাধারণত এর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তিন টাইপের হয়। বেসিক্যালি তিন টাইপের হইলে একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম এবং অ্যাডাপটিভ কন্ট্রোল সিস্টেম। আজকে আমরা এই ক্লাসে বিভিন্ন উদাহরণের মাধ্যমে আমরা সাধারণত পজিটিভ ফিডব্যাক মেকানিজম এবং নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর কন্ট্রোল সিস্টেমটা, এই কন্ট্রোল সিস্টেম বা কন্ট্রোল সিস্টেম আমি এই জন্য বারবার বলতেছি, কন্ট্রোল সিস্টেমটা যদি আমরা ভালো করে বুঝতে পারি, এই মেকানিজম গুলো বা ফিডব্যাক মেকানিজম গুলো এগুলো কি আরো সুন্দর করে আমরা বুঝতে পারবো বা আমাদের মনে থাকবে আর কি। কন্ট্রোল সিস্টেম, কন্ট্রোল সিস্টেম হলো হোমিওস্ট্যাসিসকে মেনটেন করতে যে যে প্রসেস সম্পাদন হবে, এই কন্ট্রোল সিস্টেমে সেট পয়েন্ট আমরা দেখতে পাই। সেট পয়েন্ট কি? সেট পয়েন্ট হলো আমাদের দেহের নরমাল যে বিষয়গুলো, যেমন আমি কিছুক্ষণ আগে যে বললাম আমাদের রক্তের পিএইচ, আমাদের রক্তের পিএইচ 7.4 হিসেবে ধরা হয়, বা 7.3 থেকে 3.5 থেকে 7.45 এই রেঞ্জের মধ্যে থাকলে আমাদের রক্তে পিএইচ নরমাল আছে বোঝা যায়। এটা অ্যাসিডিক বা অ্যালকালাইন অর্থাৎ অম্লীয় বা ক্ষারীয় এই টাইপের না, একদম নরমাল হিসেবে ধরা যায় 7.4। এই 7 পয়েন্ট রক্তের পিএইচ যে 7.4, এই 7.4 হলো এখানে সেট পয়েন্ট। আমরা এই সেট পয়েন্ট যে কোনো প্রসেসের মাধ্যমে এই সেট পয়েন্টটা খেয়াল করব, বা সেট পয়েন্টটা আমাদের দেহে মনে রাখে আর কি। যদি কোনো কারণে এই সেট পয়েন্ট থেকে কম বেশি হয়, যেমন আমাদের দেহের নর্মাল টেম্পারেচার কত, 30 এভারেজ হচ্ছে 37 বা 37 ডিগ্রি সেলসিয়াস, যদি সেলসিয়াস হিসেবে ধরি তাহলে 37 ডিগ্রি সেলসিয়াস সাপোজ। যদি কোনো কারণে আমাদের এই বডির টেম্পারেচার বা দেহের তাপমাত্রা যদি বেড়ে যায়, তাহলে বিভিন্ন আমাদের দেহের বিভিন্ন উপাদান আছে, এই উপাদানগুলো আমরা কিভাবে নিয়ন্ত্রণ হয় বা কে এগুলো খেয়াল করে যে কমতেছে বা বাড়তেছে আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। তো বিভিন্ন উপাদান আছে, এই উপাদানগুলো
এগুলো বুঝতে পারে যে আমাদের এই বডির টেম্পারেচার বা দেহের তাপমাত্রা এখন যে 37°C সাপোজ, এই 37°C থেকে বেশি হয়েছে অথবা 37°C চেয়ে কম হয়ে গেছে, অথবা রক্তের পিএইচ 7.4 থেকে বেশি হয়ে গেছে অথবা 7.45 থেকে বা 7.35 থেকে কম হয়ে গেছে। তো যদি এই নর্মাল যে রেঞ্জ, এই নর্মাল রেঞ্জকে আমরা শুধুমাত্র সেট পয়েন্ট বলবো। এই নর্মাল রেঞ্জের যে গড় ভ্যালুটা, এটাকে আমরা সেট পয়েন্ট বলতে পারি। যেমন রক্তের পিএইচ এর ক্ষেত্রে 7.4 বা 7.35 থেকে 7.45, আর আমাদের দেহের তাপমাত্রার ক্ষেত্রে যদি ডিগ্রি সেলসিয়াসে হিসেব করি, আমরা এগুলো ইনশাআল্লাহ সামনে আসবো, যদি ডিগ্রি সেলসিয়াসে হিসেব করি তাহলে 37°C। আচ্ছা, যদি এবার সেট পয়েন্ট, যদি স্বাভাবিক অবস্থায় সেট পয়েন্টটা থাকে যে কোনো কিছু, তাহলে তার কোনো পরিবর্তন প্রয়োজন নাই। যদি কোনো কারণে সেট পয়েন্ট থেকে কম অথবা সেট পয়েন্ট থেকে বেশি হয়ে যায়, তখন এখানে একটা স্টিমুলাস উৎপন্ন হয়। স্টিমুলাস মানে কি, যে এই যে সেট পয়েন্ট থেকে এই রেঞ্জটা বাড়লো বা কমলো, এই জন্য সাধারণত সেখানে একটা উদ্দীপনা তৈরি হয়। এই উদ্দীপনার গুলো গ্রহণ করে আমাদের শরীরের বিভিন্ন প্রসেস বা বিভিন্ন সিস্টেম এই উদ্দীপনাগুলোকে গ্রহণ করতে পারে। এই উদ্দীপনাকে গ্রহণ করে সে উদ্দীপনাকে হয় হাইপোথ্যালামাস বা বিভিন্ন যেখানে নিয়ে যাওয়ার প্রয়োজন সে আবার নিয়ে যায়। এটাকে আমরা বলি স্টিমুলাস। অর্থাৎ স্টিমুলাসটা কি, যদি সেট পয়েন্ট বা নর্মাল রেঞ্জ থেকে কম বা বেশি হয় বা দেহের মধ্যে কোনো অ্যাবনর্মালিটি আসে, সেই অ্যাবনর্মালিটিকে ফাইন্ড আউট করার জন্য বা সেই অ্যাবনর্মালিটিকে বা সেই অস্বাভাবিকতাকে সঠিকভাবে নির্ণয় করার জন্য যে প্রসেস সম্পন্ন হয় সেটা হচ্ছে স্টিমুলাস বা সে। আর এই স্টিমুলাসটা করে কে, বিভিন্ন রকম সেন্সর, যেমন এটাকে বলা হয় রিসেপ্টর। আমাদের দেহে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার রিসেপ্টর আছে। এই রিসেপ্টর গুলো আমরা একটু পরে বিভিন্ন ক্ষেত্রে আমরা আলোচনা করার চেষ্টা করব বা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। এরপরে সাধারণত কন্ট্রোল সিস্টেম। এই কন্ট্রোল সিস্টেমটা কি করবে, এই কন্ট্রোল সিস্টেমটা সে সেট পয়েন্টে যে অ্যাবনর্মালিটিটা ঘটছে আমাদের দেহের ভেতরে বা যে অস্বাভাবিকতা এই সেন্সরটা উপলব্ধি করতে পারছে, সেন্সর কিভাবে উপলব্ধি করবে, এখানে যে উদ্দীপনাটা তৈরি হবে, যে স্টিমুলাস হবে দেহের ভেতরে, এই স্টিমুলাসটা, সেন্সরের কাজ হচ্ছে স্টিমুলাসটা গ্রহণ করা। গ্রহণ করে সে কন্ট্রোলিং সিস্টেমকে বা কন্ট্রোল সিস্টেমকে বলবে যে তোমার সেট পয়েন্ট থেকে বা যে যে রেঞ্জে থাকার কথা ছিল একটা বিষয়, যেমন রক্তের পিএইচ 7.4 থাকার কথা ছিল, এখন 7.49 বা 7.35 থেকে আরো কমে গেছে অথবা বেশি হয়ে গেছে, তখন এই কন্ট্রোল সিস্টেমটা চাইবে আবার সেট পয়েন্টে ফিরাই নিয়ে আসতে, এই রক্তের পিএইচটা আবার 7.4 বা 7.45 এর মধ্যে নিয়ে আসতে। এই ক্ষেত্রে যে প্রক্রিয়া সম্পন্ন হয় বা যারা যারা কাজ করে এখানে, তাদেরকে ইফেক্টর বলে। সাধারণত ইফেক্টর বিভিন্ন রকম অর্গান হইতে পারে, বিভিন্ন রকম গ্ল্যান্ড হইতে পারে, মাসেল হইতে পারে। অর্গান মানে কি, বিভিন্ন রকম অঙ্গ, আমাদের দেহে বিভিন্ন রকম অঙ্গ হইতে পারে, বিভিন্ন রকম গ্রন্থি হইতে পারে এবং কিছু পেশি হইতে পারে। এই পেশিগুলোকে সাধারণত আমরা ইফেক্টর বলি। কেন, এই ইফেক্টর গুলো সাধারণত কন্ট্রোল সিস্টেমকে সাহায্য করে তার আবার সে যেখানে যে অ্যাবনর্মালিটি সম্পন্ন বা যেখানে সে অস্বাভাবিকতা দেখছে, সে অস্বাভাবিকতাকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরায় আনার জন্য এই ইফেক্টর গুলো কাজ করে। এক একটা ইফেক্টরের কাজ এক একটা রকম বা আলাদা আলাদা। তো এই বেসিক্যালি এই চারটা কম্পোনেন্টস বা এই চারটা উপাদানের মাধ্যমে কন্ট্রোল সিস্টেমটা আমাদের দেহের আমাদের দেহকে কন্ট্রোল করে। কিসের কিসের জন্য, হোমিওস্ট্যাসিস করার জন্য। অর্থাৎ যেখানে অস্বাভাবিকতা পাবে যে রেঞ্জে, সেই রেঞ্জটাকে আবার নর্মাল বা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য। এরপরে আমরা কন্ট্রোল সিস্টেমের মেকানিজম গুলা দেখবো, ফিডব্যাক মেকানিজম। আমরা এখানে সাধারণত ফিডব্যাক মেকানিজম, পজিটিভ ফিডব্যাক মেকানিজম এবং নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা আলোচনা করার চেষ্টা করব। ফিডব্যাক মেকানিজমটা কি, খুব সহজ ভাবে বুঝতে গেলে, আমাদের দেহে বা আমাদের দেহের ভেতরে যদি কোনো ঘটনা ঘটে যায়, এই ঘটনার সাপেক্ষে আমাদের দেহ বা আমাদের ইন্টারনাল এনভায়রনমেন্ট, যেটাকে বলে ইন্টারনাল এনভায়রনমেন্ট, যে কাজটা করে সেটাই হচ্ছে ফিডব্যাক।
বা প্রত্যাবর্তন নিয়ন্ত্রণ প্রক্রিয়া। অর্থাৎ আরেকটু উদাহরণ দিয়ে বোঝা যাক, ধরা যাক আমাদের দেহের নর্মাল টেম্পারেচার বা নর্মাল যে তাপমাত্রা থাকে তার থেকে আমাদের দেহের তাপমাত্রাটা বেড়ে গেল। এর ফলে আমাদের আমাদের দেহের ভেতরে যে প্রসেসটা ঘটবে বা যে প্রক্রিয়াটা সম্পন্ন হবে, যে কেন তাপমাত্রাটা বাড়লো এবং কতটুকু বাড়ছে, যতটুকু বাড়ছে এতটুকু কমায়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরায় আনতে যে প্রসেসটা সম্পন্ন হয় বা ফিরায় আনার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে ফিডব্যাক মেকানিজম। অথবা যদি কোনো ক্ষেত্রে কোনো কিছু কমেও যায়, যে সাপোজ তাপমাত্রাটা যেটা নর্মাল থাকার কথা ছিল দেহের তাপমাত্রা তার থেকে অনেক কম হইলো বা কোনো কারণে অনেক তাপমাত্রাটা কমে গেল, তাহলে কেন কমে গেল বা কোন প্রসেসের মাধ্যমে এটা কমে গেল, এটা এবং কতটুকু কমে গেল, এই কতটুকু কমে গেল এটাকে আবার বাড়ায় স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে যে প্রক্রিয়াটা সম্পন্ন হয়, এটাকেই সাধারণত ফিডব্যাক মেকানিজম বা প্রত্যাবর্তন নিয়ন্ত্রণ প্রক্রিয়া বলে। এরপরে আমরা দেখব নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। নেগেটিভ ফিডব্যাক মেকানিজম মানে কি, ধরি আমাদের দেহের রক্তের পিএইচ বা আমাদের হচ্ছে রক্তের পিএইচ 7.45 থেকে অনেক বেড়ে গেল, তখন এই 7.35 থেকে 7.45 পর্যন্ত আমাদের রক্তের পিএইচ এই গড় বা এই রেঞ্জে নিয়ে আসতে যেই প্রসেসটা সম্পন্ন হবে, যেভাবে প্রক্রিয়াটা সম্পন্ন হবে, সেটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। অর্থাৎ খুব সিম্পল বিষয়, যে যদি কোনো প্রক্রিয়ায় বা কোনো উপাদান, আমাদের দেহের মধ্যে কোনো উপাদান যদি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, তাহলে তাকে কমায় স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা। আবার যদি কোনো উপাদান স্বাভাবিকের তুলনায় কমে যায়, তাহলে তাকে আবার বাড়ায়ে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা। এই প্রসেস, এই প্রক্রিয়াটা যেই মেকানিজম বা যেই প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়, সেটাকেই আমরা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম বলি। এটা কেন তাহলে পজিটিভ ফিডব্যাক এটা না কেন? যদি তাপমাত্রা আমাদের দেহের, ধরলাম যে আমাদের দেহের তাপমাত্রা নর্মাল তাপমাত্রা থেকে অনেক বেশি, এখন যদি এটা আরো বেশি করতো তাহলে আমাদের জন্য ক্ষতি, বা আমাদের দেহের নর্মাল তাপমাত্রা থেকে অনেক কম কোনো কারণে এটা যদি আরো বেশি কমাইতো, কোনো প্রসেস যদি এমন থাকতো আমাদের দেহের মধ্যে যে এটা তাপমাত্রা কমতেছে আরো কমাই দিবে আরো কমাই দিবে, তাহলে আমাদের দেহের জন্য ক্ষতি। তো এই জন্য নেগেটিভ ফিডব্যাক মানে হলো যে প্রসেসটা স্বাভাবিক অবস্থা থেকে বাড়ছে তাকে যদি কমায় আমাদের দেহের জন্য উপকার হয়, তাহলে সেটাকে কমাই দিবে। আবার আর আবার যদি কোনো উপাদান বা কোনো কম্পোনেন্টস যদি আমাদের দেহের স্বাভাবিক রেঞ্জের থেকে যদি কমে যায় এবং তাকে বাড়ালে স্বাভাবিক রেঞ্জে নিয়ে আসতে যদি আমাদের বাড়ায় যদি স্বাভাবিক রেঞ্জে নিয়ে আসতে পারে, তাহলে সেটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমেই সেটা সম্পন্ন হবে। অর্থাৎ বাড়লে কমায় দিবে এবং কমলে বাড়ায় দিবে, যদি সেটা হোমিওস্ট্যাসিস মেনটেন করে, অর্থাৎ যদি সেটা আমাদের দেহের জন্য উপকারী হয় সেই ক্ষেত্রে। আরেকটা মেকানিজম আছে, এটা হলো পজিটিভ ফিডব্যাক মেকানিজম। পজিটিভ ফিডব্যাক মেকানিজম কেমন বা পজিটিভ ফিডব্যাক মেকানিজমটা কি, যদি আমাদের দেহে কোনো একটা প্রসেস যত বাড়বে বা কোনো একটা প্রক্রিয়া বা কোনো একটা উপাদান বা কোনো একটা উদ্দীপনা যত বাড়বে তত আমাদের জন্য ভালো, যত বাড়বে তত আমাদের জন্য ভালো, তাহলে এই প্রসেসটা যে সম্পন্ন হয় যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম। যেমন আমরা নর্মাল চাইল্ড বার্থ বা নর্মাল ডেলিভারি যেটা বলে সেটা ধরতে পারি। আমরা এখানে উদাহরণ হিসেবে দেখব, নর্মাল ডেলিভারিতে বিষয়টা এমন হয়, যদি এখানে পজিটিভ ফিডব্যাক মেকানিজম না ঘটে, মানে ফিটাল ফিটাল হেড বা হচ্ছে ভ্রূণের যে মাথাটা আছে সেটা যে সার্ভিক্সের মধ্যে যদি চাপ না দেয় বেশি করে, যত যত বেশি সময় যাবে তত বেশি চাপ দিতে হবে, এই চাপের পরিমাণটা যদি আস্তে আস্তে না বাড়ে, তাহলে নর্মাল ডেলিভারি সম্পন্ন হবে না। তার মানে এখানে আমার এই যে ফিটাসের হেড বা হচ্ছে ভ্রূণের যে মাথাটা আছে ইউটেরাসের মধ্যে থাকে, সেটা সার্ভিক্সের ভেতরে যদি চাপ আস্তে আস্তে না বাড়ায়, তাহলে এই ভ্রূণটা বা এই শিশুটা থেকে বের হবে না, ইউটেরাস থেকে তো বের হবে না। এই জন্য এই চাপের পরিমাণটা আস্তে 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 বাড়াতে হবে সেই পরিমাণ পর্যন্ত যতক্ষণ না ফিটাসটা বা সন্তান প্রসব হয় সেই পর্যন্ত।
সেই পরিমাণ। তাহলে এই যে যত পরিমাণ চাপের প্রয়োজন আরো বাড়তিছে, যত পরিমাণ চাপের প্রয়োজন আরো বাড়তিছে। এভাবে কোনো স্টিমুলাস যদি এইভাবে সম্পন্ন হয়, বা কোনো মেকানিজম বা কোনো প্রক্রিয়া যদি এইভাবে সম্পন্ন হয়, যেটা বাড়তিছে তো আরো বাড়া প্রয়োজন, সেটা আরো বাড়াবে। এইভাবে যদি কোনো সম্পন্ন হয় তাহলে সেটা পজিটিভ ফিডব্যাক মেকানিজম। আবার এরকম যদি কোনো প্রসেস থাকে যেটা কমলে আমাদের দেহের জন্য খুবই ভালো, বা কমাইতেছে, সেটা আরো বেশি কমানোর জন্য যে মেকানিজম সম্পন্ন হবে সেটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম। আমরা উদাহরণের মাধ্যমে সামনে এগুলো আরেকটু বিষয়গুলো ক্লিয়ার হইতে পারবো ইনশাল্লাহ। এবার আমরা আস্তে আস্তে কিছু মেকানিজম বা ফিডব্যাক মেকানিজমের কিছু উদাহরণ দেখব। এটা হচ্ছে গ্লুকোজ রেগুলেশন বা গ্লুকোজ নিয়ন্ত্রণ। আমরা যে খাবারগুলো খাই, এই খাবারগুলো থেকে যে গ্লুকোজ আসবে আমাদের দেহে, এই গ্লুকোজটা কিভাবে নিয়ন্ত্রণ হয়। গ্লুকোজের পরিমাণ যদি বেড়ে যায়, আমরা যে খাবারগুলো খাবো এই খাবার থেকে যদি গ্লুকোজের পরিমাণ আমাদের দেহে বেড়ে যায়, এটাকে বলা হয় হাইপার গ্লাইসেমিয়া। আর যদি গ্লুকোজের পরিমাণটা কমে যায় আমাদের দেহে নর্মাল রেঞ্জ থেকে, তাহলে সেটাকে বলবো হাইপোগ্লাইসেমিয়া। আমরা এই হাইপার গ্লাইসেমিয়া এবং হাইপোগ্লাইসেমিয়া এই দুইটাই সাধারণত উদাহরণের মাধ্যমে আমরা সামনে দেখব। এবং এখানে কোন মেকানিজমটা ঘটছে, কোন ফিডব্যাক মেকানিজম ঘটছে, কোন নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা ঘটছে, এটা বোঝার চেষ্টা করব। তবে এই গ্লুকোজ রেগুলেশন বা গ্লুকোজ নিয়ন্ত্রণ, এই প্রসেসটা বুঝতে আমাদের কয়েকটা জিনিস আরকে উদাহরণস্বরূপ দেখা উচিত। যেমন গ্লুকোজ নিয়ন্ত্রণ এই প্রসেসটা সম্পন্ন হয় সাধারণত এই প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় নামে যে অঙ্গাণু বা অঙ্গ বা গ্ল্যান্ড, এইটার মাধ্যমে। এটা একটা গ্রন্থি, অগ্ন্যাশয় একটা গ্রন্থি। এই অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস সাধারণত পোস্টেরিয়র পার্ট অফ দ্য এপিগ্যাস্ট্রিয়াম, আমাদের আমাদের পেটের সাধারণত উপরের অংশে থাকে, এবং লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন। আমাদের বডির এই পাশ হচ্ছে লেফট সাইড এবং এই পাশ হচ্ছে রাইট সাইড। অর্থাৎ আমাদের দেহের উপরের অংশ থেকে চিন্তা করলে এই অংশটাকে বলা হয় লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন। এই রিজিয়নে সাধারণত বা এই অঞ্চলে এই প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় থাকে। এই প্যানক্রিয়াসটা আর একটু ভালো করে এখানে দেখা যাবে। এই প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়কে সাধারণত এই প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় আমরা কেন দেখব বা কেন বুঝবো, আগে পরিচিত এটার সাথে কেন হব, কারণ এখান থেকে যে হরমোন খরিত হবে সেই হরমোনগুলোই সাধারণত গ্লুকোজ নিয়ন্ত্রণ করবে। এতে আমাদের এই পরবর্তীতে কেন গ্লুকোজ এভাবে নিয়ন্ত্রণ হইতেছে, কিভাবে প্রক্রিয়াটা সম্পন্ন করতেছে, এগুলো বোঝা সহজ হবে। এই জন্য আমরা এই প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়, এই অগ্ন্যাশয়টা বোঝার একটু চেষ্টা করি। এই অগ্ন্যাশয়টা সাধারণত 3টা পার্টে বিভক্ত। একটা হচ্ছে হেড, বডি, টেইল। এই যেটা হেড, সামনের অংশকে হেড, মাঝখানের অংশকে বডি, পরের অংশকে টেইল। এভাবে সাধারণত ফাইন্ড আউট করা হয় বা এদের অ্যানাটমিক্যাল ভাবে ভাগ করা হয়। এইটা এই প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় সাধারণত এর হেডের দিকে এখানে থাকে ডিওডেনাম। এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তের অংশ। আর টেইলের পার্টটুকু থাকে স্প্লিনের হাইলামের কাছে বা স্প্লিনের কাছে আর কি। এটা স্প্লিন, এই পাশে থাকবে ডিওডেনাম, এবং মাঝখানের এই অংশটা থাকবে এই প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়। আমরা এই প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় থেকে আর একটু জিনিস দেখার চেষ্টা করব। এই প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ে সাধারণত এই যে এটা হচ্ছে অগ্ন্যাশয়। এই অগ্ন্যাশয়ে বিভিন্ন রকম সেল বা বিভিন্ন রকম কোষ থাকে। এর মধ্যে কিছু কোষ থাকে বা এটাকে সাধারণত এই যে নীল অংশগুলো একটু ফোটা ফোটা হয়তো বা দেখা যাচ্ছে, এটাকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে। পল ল্যাঙ্গারহ্যান্স নামে একটা বিজ্ঞানী এটা আবিষ্কার করেছিলেন বিধায় তার নাম অনুযায়ী এটাকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে। এটা কেন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স? কারণ এটা সাধারণত ছোট ছোট, আইলেটস মানে হচ্ছে ছোট ছোট দ্বীপ বোঝায়, এই ছোট ছোট দ্বীপের মতো বোঝায়। যদি এটা একটা অনেক বড় সমুদ্র বা এই টাইপের কিছু, তাহলে এই যে এই নীলগুলো হচ্ছে ছোট ছোট দ্বীপ এরকম। তো এইগুলো কেন দেখবো? এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এখানে সাধারণত বা এই দ্বীপগুলোতে
বা এই অংশে সাধারণত কিছু কোষ থাকে একত্রে। এই ভেতরে সেন্টারের দিকে সাধারণত বিটা সেল বা বিটা কোষ, আমাদের যে কোষগুলো থেকে আমাদের এই দেহ তৈরি বা এরকম তৈরি, এই প্যানক্রিয়াসও সাধারণত বিভিন্ন রকম কোষ দিয়ে তৈরি, তাই তো? এই জন্য এখানে আলফা সেল বা বিটা, আলফা সেল, বিটা সেল, ডেল্টা ডেল্টা সেল, পিপি সেল, এপসিলন সেল, অনেকগুলো সেল থাকে। আমরা জাস্ট এখান থেকে দুইটা কোষের নাম মনে রাখবো আপাতত। একটা হচ্ছে আলফা সেল, এই যে এই প্রত্যেকটা এরকম আইলেটস থেকে এরকম সেল থাকে, অনেকগুলো সেল মিলায়, অনেকগুলো কোষ মিলিয়ে সাধারণত একটা করে দ্বীপ বা আইলেটস তৈরি হয়। তো আমরা এখান থেকে সাধারণত দুইটা কোষ বা দুইটা সেলের আমরা নাম মনে রাখবো। একটা হচ্ছে আলফা সেল আর একটা হচ্ছে বিটা সেল। এর মধ্যে থাকবে বিটা সেলগুলো সাধারণত ভেতরের দিকে থাকে আর আলফা সেলগুলো বাহিরের দিকে থাকে। বিটা সেল সাধারণত একটা হরমোন উৎপন্ন করে। সে হরমোনটার নাম কি? সে হরমোনের নাম হলো ইনসুলিন হরমোন। এই ইনসুলিন হরমোন তাহলে কে উৎপন্ন করে? বিটা সেল বা বিটা কোষ। এই বিটা কোষ থাকে কোথায়? এই বিটা কোষ থাকে এই যে প্যানক্রিয়াস বা হচ্ছে অগ্নাশয়, এই অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর ভেতরে বা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এই বিটা সেল, আলফা সেল বা বিটা কোষ, আলফা কোষ এগুলোতে তৈরি। তো এই বিটা কোষ থেকে প্রয়োজন অনুযায়ী, যতটুকু প্রয়োজন ততটুকু অনুযায়ী সাধারণত ইনসুলিন হরমোন খরিত হয়। ইনসুলিন হরমোন কিভাবে কাজ করে, কখন কাজ করে, এগুলো আমরা একটু পরে দেখব। এবং এখান দিয়ে আরেকটা কোষ আছে, সেটা হচ্ছে আলফা আলফা সেল বা আলফা কোষ বলা হয়। এই পাশের গুলো সাধারণত আলফাকে কোষ বলা হয়। আর বিটা কোষ সাধারণত মাঝখানে ভেতরের দিকে থাকে। তুলনামূলকভাবে বিটা কোষটাই এই প্রত্যেকটা আইলেটসে সাধারণত বিটা কোষটা একটু বেশি থাকে, আর আলফা কোষ বা অন্য কোষগুলো বা ডেল্টা কোষগুলো তুলনামূলকভাবে একটু কম থাকে। কারণ আমাদের দেহে ইনসুলিন প্রয়োজন যতটুকু, আমাদের দেহে এই ইনসুলিনটা আসবে শুধুমাত্র এই বিটা কোষ থেকে। এই জন্য মেবি 68% বিটা সেল থাকে আর কি, আর আলফা সেল আর একটু কম থাকে। তাহলে আলফা সেল থেকে কি আসে? আলফা সেল থেকে আরেকটা হরমোন আসে, এটাকে বলা হয় গ্লুকাগন হরমোন। তাহলে আমরা এই দুইটা জিনিস একটু মনে রাখার চেষ্টা করব। বিটা সেল বা বিটা কোষ থেকে আসে ইনসুলিন হরমোন, আর আলফা সেল বা আলফা কোষ থেকে আসে সাধারণত গ্লুকাগন হরমোন। এই গ্লুকাগন হরমোনের কাজ কি আর ইনসুলিন হরমোনের কাজ কি, এটা আমরা সবাই যদিও জানি, আমরা এখানে আরেকটু দেখার চেষ্টা করব। এই ইনসুলিন হরমোনকে সাধারণত বলে অ্যান্টি ডায়াবেটিক হরমোন। আচ্ছা, আমরা যখন খাবার খাই, আমরা খাবার খাওয়ার ফলে আমাদের খাবারের মাধ্যমে গ্লুকোজ উৎপন্ন হয়, সহজ কথা। এই গ্লুকোজটা কোথায় যায়? এই গ্লুকোজটা আমাদের ব্লাডে যায় বা আমাদের রক্তে যায়, তাই তো? এখন এই রক্তে একটা তো নর্মাল রেঞ্জ থাকবে, গ্লুকোজের একটা নর্মাল রেঞ্জ থাকবে, এটা হচ্ছে 70 থেকে 110 মিলিগ্রাম পার 100 মিলি। অর্থাৎ 100 মিলি রক্তের মধ্যে যদি, বা 1 ডেসিলিটার রক্তের মধ্যে যদি যদি 70 থেকে 110 গ্রাম এই রেঞ্জের মধ্যে গ্লুকোজ থাকে তাহলে সেটা নর্মাল। যদি কোনো কারণে এটার থেকে বেশি বা 70 থেকে বা 110 থেকে বেশি অথবা 70 থেকে কম হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে আমাদের বডিকে কোনো কাজ করতে হয় বা কোনো প্রসেস সম্পাদন করতে হয়, যাতে আবার এই নর্মাল প্রসেসে ফিরে আসে। এই জন্য ধরি আমরা খাবার খাইলাম বা আমরা খাবার খাওয়ার পরে গ্লুকোজের পরিমাণ অবশ্যই বাড়বে, এটাকে বলা হয় হাইপারগ্লাইসেমিয়া। অর্থাৎ আমাদের দেহে যে নর্মাল রেঞ্জের যে গ্লুকোজটা ছিল সেই রেঞ্জের থেকে যদি বেশি হয়, 110 থেকে যদি বেশি হয়ে যায় অনেক, সেই ক্ষেত্রে এটাকে বলা হয় হাইপারগ্লাইসেমিয়া। অথবা আচ্ছা, হাইপারগ্লাইসেমিয়া যদি আমরা খাবারটা খাইলাম, এবার গ্লুকোজটা হবে কি, গ্লুকোজটা কোন প্রক্রিয়ায় কিভাবে তৈরি, আর আমরা তো জানি যে সাধারণত গ্লুকোজের মাধ্যমে শক্তি উৎপন্ন হয়। আচ্ছা, আফটার ইটিং ফুড গ্লুকোজ লেভেল ইনক্রিজ, অর্থাৎ খাবারের পরে গ্লুকোজ লেভেল সাধারণত নর্মাল রেঞ্জের থেকে বেশি থাকে, বেশি হয়ে যায়, স্বাভাবিক। আমরা যে খাবারগুলো খাই সে খাবারগুলো থেকে প্রচুর পরিমাণে গ্লুকোজ আসে। এবার এই গ্লুকোজটা করে কি, বা গ্লুকোজ
যায় কই? আমাদের শরীরে গ্লুকোজের যে এই যে এতক্ষণ যে বললাম যে হোমিওস্ট্যাসিস মেইনটেইন করতে হবে, এই হোমিওস্ট্যাসিস মেইনটেইন করতে বা স্বাভাবিক রেঞ্জে নিয়ে আসতে কিভাবে কাজ সম্পাদিত হয় বা কে কাজ করে, এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। অর্থাৎ আমরা খাবার যে খাইলাম, ফুড ইনটেক করলাম, এরপরে খাবার খাওয়ার পরে আমাদের গ্লুকোজের লেভেল বেড়ে গেল। এই গ্লুকোজের লেভেল বেড়ে যাওয়ার সাথে সাথে সাধারণত আমরা যে আগে এই যে প্যানক্রিয়াস দেখলাম, এই প্যানক্রিয়াসের বিটা সেল বা বিটা কোষ স্টিমুলেট হবে বা বিটা কোষ উদ্দীপ্ত হবে। উদ্দীপ্ত হয়ে কি করবে? এই যে বিটা সেলের সেন্স বাড়বে, সে ডিটেক্ট করতে পারবে বিটা সেলের এরকম বৈশিষ্ট্য আছে যে সে নিয়ন্ত্রণ করতে পারবে বা সে জানতে পারবে, তাকে একটা মেসেজ পাঠানো হবে যে এখানে আমাদের গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছে। তখন সে ইনসুলিন হরমোন ক্ষরণ করবে। ইনসুলিন হরমোন আসবে কোথা থেকে? এই প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহান্সের যে কোষগুলো তৈরি, তার মধ্যে যে বিটা কোষ থাকে, সেই বিটা কোষ থেকে কিন্তু ইনসুলিন আসবে। এই ইনসুলিন আসার পরে ইনসুলিনটা কি করবে? এই ইনসুলিন সাধারণত দুইটা জায়গায় বা বেশ কিছু জায়গায় যাবে, এর মধ্যে দুইটা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আমাদের যকৃতে যাবে এবং আরেকটা হচ্ছে আমাদের মাসেল বা হচ্ছে পেশিগুলোতে আসবে। তো যকৃতে যাবে, যকৃতে গিয়ে কি করবে সেই প্রসেসটা আমরা একটু পরে আসব। আগে দেখি যে একটা যদি মাসেলে আসে বা পেশিতে আসে, এই ইনসুলিনটা কোথা থেকে খরিত হলো? বিটা সেল থেকে, প্যানক্রিয়াসের বা অগ্নাশয়ের বিটা কোষ থেকে খরিত হলো। খরিত হওয়ার পরে বিভিন্ন মাংসপেশিতে আসবে। মাংসপেশিতে আসার পরে, আচ্ছা এখানে একটা বিষয় একটু উম, দেখি, দেখার চেষ্টা করি। এই যে এই প্রসেসটা বা এখানে যে যে ছবিটা দেখতে পাইতেছি, এই ছবিটার এই অংশটুকু, এটাকে বলা হয় সেল মেমব্রেন। সেল মেমব্রেনের বাইরের অংশ, এটা হচ্ছে বাইরের অংশ। তার মানে এইটা একটা কোষ, একটা কোষের এটা ভেতরের দিক, এটা বাহিরের দিক। অনেকগুলো কোষ, আমাদের দেহ তো অনেকগুলো কোষ, আমাদের দেহের মাসেল বা আমাদের দেহের মাংসপেশি তো অনেক অনেক কোষ দিয়ে তৈরি, তাই না? তো এই কোষের মধ্যে এইটা হচ্ছে কোষের ভেতরের অংশ, এই অংশটা কোষের ভেতরের, আর এই অংশটা হচ্ছে কোষের বাহিরের অংশ। হ্যাঁ, এখানে কি হয়, আর এখানে ফসফোলিপিডের দুইটা লেয়ার থাকে আর কি। এটা এভাবেই সেল মেমব্রেন অথবা কোষ ঝিল্লি তৈরি। আচ্ছা, আমরা এই যে কোষের ভেতরের অংশ এবং কোষের বাহিরের অংশ, এটা বুঝতে পারলাম। এবং এইটা হচ্ছে কোষের যে আমরা কোষ ঝিল্লি বলি, কোষ ঝিল্লি বলি, কোষ ঝিল্লি দিয়ে কি একটা কোষের চারপাশে কোষ ঝিল্লি দিয়ে আবৃত থাকে, এটা আমরা গত ক্লাসে দেখেছি। তো এই কোষ ঝিল্লিটার কিছু বৈশিষ্ট্য আছে। এই কোষ ঝিল্লিতে, এই কোষ ঝিল্লির মধ্যে, এই কোষ ঝিল্লি তো চারপাশে, একটা কোষের চারপাশে আবরণ হিসেবে থাকবে। কাজেই যদি ইনসুলিন এই কোষের ভেতরে প্রবেশ না করতে পারে, তাহলে এ কোনো কাজ করতে পারবে না। তো ইনসুলিনের ভেতরে প্রবেশ করার জন্য কিছু প্রক্রিয়া সম্পাদন করে, এমনি এমনি প্রবেশ করতে পারবে না। ইনসুলিনের বৈশিষ্ট্য এরকম, বা হচ্ছে ফসফোলিপিড এবং ইনসুলিন সহজে একে অপরকে বিক্রিয়া করে, বা বিক্রিয়া তো না, একে অপরকে বিকর্ষণ টাইপের করে। তো এই জন্য সরাসরি, সহজ কথাই হইলো, সরাসরি ইনসুলিন এই সেল মেমব্রেন বা হচ্ছে কোষ ঝিল্লি ভেদ করে কোষের ভেতরে প্রবেশ করতে পারবে না। এখানে কিছু ঘটনা ঘটে, আমরা দেখার চেষ্টা করি। এখানে সাধারণত কিছু রিসেপ্টর থাকে, এটাকে রিসেপ্টর বলা হয়। রিসেপ্টর মানে হচ্ছে সংগ্রাহক বা কিছু সংগ্রহ করবে। যখন আমরা খাবার খাবো, খাবার খাওয়ার পরে আমাদের গ্লুকোজের লেভেল বেড়ে যাবে। বিটা সেল থেকে, বিটা সেল কোথায় থাকে? প্যানক্রিয়াসে থাকে বা অগ্নাশয়ে থাকে। অগ্নাশয়ের বিটা সেল থেকে যখন ইনসুলিন খরিত হবে, এই ইনসুলিন কখন খরিত হবে? যখন আমরা গ্লুকোজটা এর আশেপাশে আসবে। আচ্ছা, আমরা খাবার খাইলাম, এই গ্লুকোজটা কোন একটা মাংসপেশির বা কোন একটা সেল বা কোন একটা কোষের আশেপাশে আসবে, এই যে গ্লুকোজ। তখন সাধারণত এখানে বা হচ্ছে এই সেল মেমব্রেনে অর্থাৎ কোষ ঝিল্লিতে একটা রিসেপ্টর অ্যাক্টিভ হবে। এই রিসেপ্টর অ্যাক্টিভ হয়ে তখন এই রিসেপ্টর কি করবে? এখানে ইনসুলিন গুলোকে এই রিসেপ্টর ক্যাচ করবে বা এই এই ইনসুলিন গুলোকে এই রিসেপ্টর ধরার চেষ্টা করবে। যখন এই রিসেপ্টরে, এই ইনসুলিন যে কোনো জায়গায় থাকতে পারবে না। এই ইনসুলিন যদি এখানে আসতে চায় তাহলে রিসেপ্টরের কাছে আসতে হবে। যখন এই রিসেপ্টরের কাছে ইনসুলিনটা আসবে, তখন সাধারণত আমাদের কোষের ভেতরে ভেসিকল থাকে। ভেসিকল মানে হচ্ছে একটা থলির মতো আর কি, বা একটা থলি, এর মধ্যে বেশ কিছু হরমোন বা এনজাইম থাকতে পারে।
তো এই থলিটা সাধারণত এই রিসেপ্টরের কাছে যাবে, এই আস্তে আস্তে এই রিসেপ্টরের কাছে যাবে বা এই যে কোষ ঝিল্লির কাছে যাবে, কারণ এই রিসেপ্টর ওনাকে একটা সিগন্যাল দিয়েছে যে এখানে আমাদের ইনসুলিন আসছে। এই ইনসুলিন এখানে বা গ্লুকোজ আসছে, এই গ্লুকোজটা সাধারণত আমাদের ভেতরে নিয়ে আসতে হবে। ওকে, এরপরে যখন ভেসিকলটা এর কাছে যাবে, ভেসিকলটা এর কাছে যাওয়ার পরে এই ভেসিকলের এই যে লম্বা লম্বা যে অংশগুলো দেখতেছি, এগুলোকে বলা হয় ট্রান্সপোর্ট প্রোটিন। এখানে সাধারণত কিছু প্রোটিন থাকে, এগুলোকে ট্রান্সপোর্ট প্রোটিন বলে। কারণ ট্রান্সপোর্ট প্রোটিন বলা হয় কেন, যখন এ এই যে ট্রান্সপোর্ট প্রোটিন এই সেল মেমব্রেন বা কোষ ঝিল্লির কাছে যাবে, বা কোষ ঝিল্লির এর ক্ষমতা আছে এইভাবে যে কোষ ঝিল্লি ফাঁকা, এভাবে দুই পাশে ফাঁকা করে কোষ ঝিল্লির মধ্য দিয়ে সে প্রবেশ করে থাকতে পারে। এর মধ্যে দিয়ে এই যে এর ভেতরে ফাঁকা অংশ আছে, এর মধ্যে দিয়ে সাধারণত গ্লুকোজটা ভেতরে আসবে। গ্লুকোজ এমনি এমনি ভেতরে আসবে না। তাহলে কি হলো, প্রথমত আমরা খাবার খাইলাম, খাবার খাওয়ার পরে গ্লুকোজটা আমাদের দেহের মধ্যে আসলো। এরপরে এই গ্লুকোজের জন্য বিটা সেল থেকে ইনসুলিন খরিত হইলো। এই ইনসুলিনটা আসবে কোথায়, একটা কোষের এই পাশে আসবে। পাশে আসার পরে, কারণ এখানে রিসেপ্টর আছে ইনসুলিনকে গ্রহণ করার জন্য, এখানে সে বসে আছে বা ইনসুলিনকে গ্রহণ করতে চায় সে, কাজে এর কাছে আসবে ইনসুলিন। তখন এই রিসেপ্টরের মাধ্যমে এখানে একটা সিগন্যাল আসবে, বলবে যে ইনসুলিন আসছে। তখন এই রিসেপ্টরটা বা হচ্ছে এই ট্রান্সপোর্ট কিন্তু এখানে যাবে, যদিও এখানে দেখানো হয়েছে বোঝার স্বার্থে, এই ট্রান্সপোর্ট এখানে চলে যাবে। গিয়ে এই ট্রান্সপোর্ট এখানে গেলে সাধারণত এটাকে গ্লুকোজ ট্রান্সপোর্ট বলা হয়, এই জন্য গ্লু টি বলা হয় বা গ্লু টি হিসেবে নামকরণ করা হয়, গ্লুকোজ ট্রান্সপোর্ট। তখন সে কি করবে, এর মধ্যে দিয়ে গ্লুকোজকে ভেতরে নিয়ে নিবে। কার ভেতরে, এই ভেসিকলের ভেতরে। এই ভেসিকল এবং কোষের ভেতরে নিয়ে সে সাধারণত যে প্রক্রিয়া সম্পাদন করার প্রয়োজন সে প্রক্রিয়া সম্পাদন করবে, অর্থাৎ এখানে শক্তি উৎপন্ন হবে, এটিপি উৎপন্ন হবে। এখন তাহলে কিছু পরিমাণে গ্লুকোজ আমাদের দেহে, যে গ্লুকোজটা আমরা খাবার পরে যে গ্লুকোজটা বেড়ে গেছিল, সেই গ্লুকোজটা কিছু পরিমাণে এভাবে কমে যাবে। তাহলে গ্লুকোজের মাত্রাটা সঠিক করার জন্য একটা প্রসেস হচ্ছে এইটা। আর একটা প্রসেস হচ্ছে কি, যে এই গ্লুকোজটা সাধারণত আমাদের লিভারে যাবে, লিভার বা হচ্ছে যকৃতে যাবে। যকৃতে গিয়ে কি প্রক্রিয়া বা কি কার্য সম্পাদন হবে দেখার চেষ্টা করি। ধরি আমরা খাবার খাওয়ার পরে আমাদের দেহে গ্লুকোজের পরিমাণটা বা গ্লুকোজের লেভেলটা বেড়ে গেল। এরপরে সে কি করবে, সরাসরি সে লিভারের কাছে যাবে। কি লিভারের কাছে যাবে, এখানে যে বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশন হয়েছিল বা ইনসুলিন খরিত হয়েছিল, সেই ইনসুলিনটা যাবে প্রথমত লিভারের কাছে। লিভারকে গিয়ে সে লিভারের সেলকে বা লিভারের যে কোষগুলো আছে, বিভিন্ন প্রকার কোষ আছে, এই কোষকে সে স্টিমুলেট করবে, অর্থাৎ উদ্দীপ্ত করবে। এর ফলে কি হবে, অর্থাৎ আরেকটু সহজভাবে বুঝি, এই ইনসুলিন আসবে যকৃতের কাছে এবং যকৃত থেকে গ্লাইকোজেন সিনথেজ নামে এনজাইম সিক্রেশন হবে। এই এনজাইমটা সাধারণত কি করবে, এই গ্লুকোজগুলোকে, অনেকগুলো গ্লুকোজগুলোকে একত্রে জোড়া করবে। এই যে প্রত্যেকটা পার্ট একটা করে গ্লুকোজ, প্রত্যেকটা পার্ট একটা করে গ্লুকোজ, এই যে গ্লুকোজ, অনেকগুলো গ্লুকোজকে একত্রে বাইন্ড করবে বা একত্রে বেঁধে ফেলবে। তখন এই যে এই প্রসেসটা তৈরি হইলো, এই প্রসেসটাকে বলা হবে গ্লাইকোজেন। এই গ্লাইকোজেনটা কিভাবে সম্পন্ন হবে আমি আবার বলি, যে বিটা সেল থেকে, বিটা সেল কিসের, এই বিটা সেল অগ্নাশয়ের, অগ্নাশয়ের বিটা সেল থেকে ইনসুলিন খরিত হবে। এই ইনসুলিন কিন্তু হরমোন, এই ইনসুলিন আসবে সাধারণত যকৃতে বা লিভারে। এই লিভারের সাধারণত লিভার থেকে আবার এই ইনসুলিনের জন্য গ্লাইকোজেন সিনথেসিস এনজাইম খরিত হবে। গ্লাইকোজেন সিনথেসিস হচ্ছে একটা এনজাইম। এই এনজাইমটা করবে কি, অনেকগুলো গ্লুকোজকে একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা বেঁধে বা বাইন্ডিং করে এখানে গ্লাইকোজেনে কনভার্ট করে নিবে বা গ্লাইকোজেনে রূপান্তরিত করে নিবে। এই যে গ্লুকোজ থেকে যে গ্লাইকোজেনে রূপান্তরিত হইল, এই প্রসেসটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস, তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে রূপান্তরিত হওয়ার যে প্রক্রিয়াটা সম্পাদন হইল, এখানে গ্লাইকোজেনেসিস বলা হয়। আর গ্লাইকোজেনেসিস করে কে, গ্লাইকোজেন সিনথেজ এনজাইম। এরপরে আবার সেই বডির যে গ্লুকোজের লেভেল ছিল আমাদের, সেই গ্লুকোজের লেভেলটা নর্মালে আসবে। তাহলে মোটামুটি এই দুইটা প্রক্রিয়ার মাধ্যমে, এই দুইটা প্রক্রিয়া বেশি সম্পাদিত হয়। এই দুইটা প্রক্রিয়ার মাধ্যমে
আমাদের বডিতে গ্লুকোজের লেভেল আবার স্বাভাবিক অবস্থায় আসে। এইটা এখন ফিডব্যাক মেকানিজমের সাথে তুলনা করি। আমরা যে খাবার খাইলাম, খাবার খাওয়ার ফলে আমাদের যে গ্লুকোজের লেভেল এটা বেড়ে গেল, নর্মাল রেঞ্জ থেকে বেড়ে গেল। এই প্রসেসটাকে বা এই এই টার্মটাকে বলতেছি আমরা হাইপার গ্লাইসেমিয়া। অর্থাৎ হাইপার গ্লাইসেমিয়া হইল মানে গ্লুকোজের লেভেল বেড়ে গেল। এখানে আমরা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দেখলাম এই গ্লুকোজের লেভেলটা আবার কমিয়ে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা হলো। এই যে গ্লুকোজের লেভেলটাকে যে বেড়ে গেছিল সেখান থেকে যে যেহেতু কমায় নিয়ে আসলো, কাজে এটা একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। যদি আরো বাড়তো, এমন আমাদের দেহে যদি এমন কোনো প্রক্রিয়া সম্পাদিত হইতো যেটা বাড়তিছে তো আরো বাড়ুক, বাড়তিছে তো আরো বাড়ুক, তখন এটা আমাদের দেহের জন্য খুব ক্ষতিকর একটা প্রসেস বা ক্ষতিকর একটা সম্ভাবনা থাকতো, ক্ষতির সম্ভাবনা। এই জন্য যেটা বাড়বে তাকে কমায়ে যদি নর্মাল রেঞ্জে আনা যায়, সেটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। অর্থাৎ এখানে যে প্রসেসটা, যে মেকানিজমটা সম্পন্ন হয়েছে, যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। এরপরে যদি হাইপোগ্লাইসেমিয়া হয়, অর্থাৎ আমাদের দেহে যদি কোনো কারণে গ্লুকোজের পরিমাণটা কমে যায়, এই যে আমরা কিছুদিন আগে রোজা রাখলাম অথবা অনেকক্ষণ যদি না খেয়ে থাকা হয়, সেক্ষেত্রে গ্লুকোজের লেভেলটা কমে যাবে। সেই ক্ষেত্রে কি হবে, বা ফাস্টিং এ থাকা হলে গ্লুকোজের লেভেলটা ফল করবে। গ্লুকোজের লেভেল ফল করলে এখানে ওই যে আমরা যে প্যানক্রিয়াসটা বা অগ্নাশয় দেখেছিলাম, সে অগ্নাশয়ের আলফা সেল বা আলফা কোষ নামে একটা কোষ দেখেছিলাম। এই আলফা সেল থেকে সাধারণত গ্লুকাগন নামে হরমোন সিক্রেশন হবে বা গ্লুকাগন নামে হরমোন খরিত হবে। বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন খরিত হয়েছিল, কিন্তু আলফা কোষ থেকে গ্লুকাগন হরমোন খরিত হবে। এই গ্লুকাগন হরমোন কি করবে, সে লিভারের কাছে যাবে বা যকৃতে যাবে। যকৃতে গিয়ে যকৃতের আরো কিছু স্পেশাল কিছু কোষ আছে যকৃতের ভেতরে বা সেল আছে, এই কোষকে সে উদ্দীপ্ত করবে, স্টিমুলেট করবে। এর ফলে গ্লাইকোজেন ফসফোরাইলেজ এনজাইম খরিত হবে। কোথা থেকে? এই যকৃৎ থেকে বা লিভার থেকে। এই গ্লাইকোজেন ফসফোরাইলেজ যে এনজাইম, এই এনজাইমটা কি করবে, এই যকৃতে যে আগে গ্লাইকোজেনে কনভার্ট করে জমা ছিল, এই যকৃৎ কিন্তু গ্লাইকোজেন জমা করে রাখছিল আগেই। এই গ্লাইকোজেন গুলোকে সে ভেঙে গ্লুকোজে পরিণত করবে আবার। এই প্রসেসটাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। লাইসিস মানে হচ্ছে ভাঙা। আচ্ছা, গ্লাইকোজেনোলাইসিস ফলে আবার গ্লুকোজের লেভেলটাকে বাড়াই দিবে। আমি প্রসেসটা আরেকবার রিপিট করার চেষ্টা করি। আমরা অনেকক্ষণ ধরে আমাদের বডির যে নর্মাল গ্লুকোজ সেটা তো আমাদের জানা। ধরলাম অনেকক্ষণ ধরে কিছু খাই না বা না খাওয়ার ফলে গ্লুকোজের লেভেল ফল করলো বা গ্লুকোজের লেভেলটা এই 70-এর থেকে আরো অনেক কমে গেল। তখন এই সেন্সটা, এই যে যে গ্লুকোজের লেভেলটা যে কমে গেল, এর ফলে গ্লুকাগন হরমোন খরিত হবে। কোথা থেকে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে। এই আলফা কোষ এটা বুঝতে পারবে, বুঝে সে গ্লুকাগন হরমোন ক্ষরণ করবে। এই গ্লুকাগন হরমোন আসবে লিভারে বা যকৃতে। এই যকৃৎ তখন কি করবে? যকৃৎ তখন গ্লাইকোজেন ফসফোরাইলেজ এনজাইম, গ্লুকাগন আসলো হরমোন, হরমোন এসে এই লিভারকে হেল্প করবে বা লিভারকে বলবে যে তুমি এখন একটা এনজাইম সিক্রেশন করো। কোন এনজাইম? গ্লাইকোজেন ফসফোরাইলেজ এনজাইম। এই এনজাইমটা সে কি করবে? গ্লাইকোজেনকে ভেঙে আবার সে গ্লুকোজে পরিণত করবে। এই যে প্রসেসটা, এটাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। আর একটা প্রসেসে যদি হাইপার গ্লাইসেমিয়া হয়ে যায়, অর্থাৎ যদি গ্লুকোজের লেভেল কমে যায়, তাহলে আর একটা প্রসেসের মাধ্যমে সাধারণত এটা আবার লেভেলটা ঠিক করার চেষ্টা করে। সেই প্রসেসটা কি? আমাদের দেহে যে ফ্যাট এবং অ্যামিনো অ্যাসিড আছে, ফ্যাট মানে হচ্ছে যে চর্বিগুলো আছে, এই ফ্যাট এবং অ্যামিনো অ্যাসিড গুলোকে সে ভাঙবে। যদি দেখতেছে, যদি আমাদের বডি খেয়াল করে বা আমাদের ইন্টারনাল পার্ট যদি বুঝতে পারে যে যকৃতে যতটুকু গ্লাইকোজেন স্টোরেজ করা ছিল, ততটুকু গ্লাইকোজেনকে গ্লুকোজে কনভার্ট করার পরেও আমাদের দেহে আরো বেশি গ্লুকোজের প্রয়োজন, তখন সে খুঁজে খুঁজে ফ্যাট বের করবে। আমাদের দেহে যে চর্বি আছে, এই চর্বি এবং অ্যামিনো অ্যাসিড এটাকে ভাঙবে, ভেঙে সে গ্লুকোজ ফরমেশন করবে। গ্লুকোজ ফরমেশন করবে, এই প্রসেসে আবার গ্লুকোজটা সাধারণত ইনক্রিজ করবে বা রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাবে। এই যে গ্লুকোজের যে ফরমেশনটা করলো, কি কি থেকে?
এটা হচ্ছে ফ্যাট এবং অ্যামিনো অ্যাসিড থেকে। এই প্রসেসটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এই প্রসেসটার নাম গ্লুকোনিওজেনেসিস। এখান থেকে আবার গ্লুকোজ উৎপন্ন হবে, গ্লুকোজটা আবার ব্লাডে লেভেলটা বাড়াবে এবং নর্মাল রেঞ্জে, আবার গ্লুকোজের নর্মাল রেঞ্জে ফিরে আসবে। তাহলে এইখানে এই প্রসেসটাও কিন্তু নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। কেন? কারণ গ্লুকোজের লেভেল কমে গেল এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই লেভেলটাকে আবার বাড়ানো হলো, অর্থাৎ এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। যেটা কমবে সেটা যদি বাড়ায় আমাদের দেহের জন্য উপকারী হয়, তাহলে সেটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। এবং যেটা বাড়বে সেটা যদি কমাইতে হয় এবং কমাই যদি আমাদের দেহের জন্য উপকারী হয়, তাহলে এই কমানোর প্রসেসটা বাড়লে কমতিছে, কমলে বাড়তিছে এবং এটাই আমাদের দেহের জন্য উপকারী, তাহলে এই প্রসেসটা বা এই ফিডব্যাক মেকানিজমটাই হলো নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তাহলে গ্লুকোজ রেগুলেশনের জন্য বা গ্লুকোজ নিয়ন্ত্রণের জন্য, যে হাইপারগ্লাইসেমিয়া হোক বা হাইপোগ্লাইসেমিয়া হোক, অর্থাৎ গ্লুকোজের পরিমাণ আমাদের দেহে বাড়ুক অথবা কমে যাক, এই দুইটা প্রসেসই মেনটেন করতে যে ফিডব্যাক মেকানিজমটা সম্পন্ন হয়, এই প্রসেসটাই হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখব। এটা হচ্ছে নর্মাল চাইল্ড বার্থ। নর্মাল চাইল্ড বার্থ মানে হচ্ছে যে স্বাভাবিক অবস্থায় বা সিজারিয়ান সেকশন বাদে সাধারণ স্বাভাবিক অবস্থায় যে সন্তান প্রসব আর কি। নর্মাল চাইল্ড বার্থ বুঝতে গেলে আমাদের কয়েকটা জিনিস একটু ধারণা থাকা উচিত বা ধারণা থাকা প্রয়োজন বলে মনে করি। এটা একটু দেখার চেষ্টা করি। একটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। আমাদের দেহে এই পিটুইটারি গ্ল্যান্ড বা পিটুইটারি গ্রন্থি অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। তো এটা অনেক কাজে লাগবে, একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। আমাদের এটা যদি মস্তিষ্ক হয় বা এটা এটা মস্তিষ্ক, ব্রেইন আর কি। এই ব্রেইনের সাধারণত মস্তিষ্ককে যদি তিনটা ভাগে ভাগ করি, যে বাংলায় অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, তারপরে পশ্চাৎ মস্তিষ্ক, এইভাবে। তো এখানে এই অংশটুকু হচ্ছে হাইপোথ্যালামাস। এটা কোথায় থাকে? এই যে এখানে এই অংশটুকু হাইপোথ্যালামাস, এটা সাধারণত অগ্র মস্তিষ্কের অংশ। আর হচ্ছে এই হাইপোথ্যালামাসের সাথে সাধারণত এরকম ছোট ছোট দুইটা গ্রন্থি থাকে, এটাকে বলা হয় পিটুইটারি গ্রন্থি। এই দুইটাকেই বলা হয় পিটুইটারি গ্রন্থি। এটা একটু আগের দিকে থাকে বা আগে থাকে, সামনে অবস্থান করে, এই জন্য এটাকে বলা হয় এন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। আর এটা একটু পেছনের দিকে থাকে বিধায় এটাকে বলা হয় পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। আমরা এই অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড এবং পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড কেন দেখলাম? কারণ এখান থেকে যে এর পরবর্তী উদাহরণগুলো এখানে খুব কাজে লাগবে এবং এখান থেকে যে সিক্রেশন গুলো হয়, যে হরমোন গুলো কিভাবে কাজ করে, আমরা এগুলো যাতে সহজে বুঝতে পারি এই জন্য এটা দেখে রাখলাম। আর একটু বিষয়টা বোঝার চেষ্টা করি তাহলে। অর্থাৎ হাইপোথ্যালামাস এবং হাইপোথ্যালামাসের সাথে সাধারণত পিটুইটারি গ্ল্যান্ড বা পিটুইটারি গ্রন্থি এটা লাগানো থাকে, এই দুইটা। হাইপোথ্যালামাস থেকে সাধারণত বিভিন্ন প্রকারের যদি যে হরমোনগুলো উৎপন্ন হয়, বা হাইপোথ্যালামাস সাধারণত নিয়ন্ত্রণ করতে পারে পিটুইটারি গ্ল্যান্ডকে। এই পিটুইটারি গ্ল্যান্ড দুইটার কাজ কি? এন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে কিছু হরমোন উৎপাদন করবে, আর পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে সাধারণত কোনো হরমোন উৎপন্ন হয় না, কিন্তু এখানে দুইটা হরমোন বা হরমোনগুলো হচ্ছে জমা থাকে। একটা হচ্ছে এডিএইচ, অ্যান্টিডাইউরেটিক হরমোন, আর একটা হচ্ছে অক্সিটোসিন হরমোন। এই যে এডিএইচ হরমোন বা অক্সিটোসিন হরমোন আমাদের পরবর্তী আলোচনায় আরো অনেক বেশি প্রয়োজন বিধায় এখানে আমরা পিটুইটারি গ্ল্যান্ডটা দেখে নিলাম। তাহলে এটা হচ্ছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসের, আচ্ছা, হাইপোথ্যালামাসে বিভিন্ন রকম নিউক্লিয়াস থাকে, খুব গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে সুপ্রা অপটিক নিউক্লিয়াস বা প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস গুলো থেকে সাধারণত কিছু রস সিক্রেশন হয় বা হরমোন সিক্রেশন হয়। এই হরমোনগুলো কাজে লাগে এবং এদের আরো অনেক কাজ। এই হরমোনগুলো আমাদের দেহের নিয়ন্ত্রণে, ব্যালেন্স সৃষ্টি করতে বা বিভিন্ন রকম কাজে বা অংশগ্রহণ করে, বা এগুলো ছাড়া সাধারণত সম্ভব না। আচ্ছা, এরপরে আমরা দেখি আর একটা জিনিস। এটা হচ্ছে ইউটেরাস। নর্মাল চাইল্ড বার্থে ইউটেরাস বা জরায়ুটা আমরা বোঝার একটু চেষ্টা করি। ইউটেরাস, এটা হচ্ছে ইউটেরাস। কোনো বেবি বা হচ্ছে কোনো ফিটাস যদি থাকে, সাধারণত ইউটেরাসের এই বডি অংশেতে থাকে। ইউটেরাসের কয়টা পার্ট আছে, উপরের এই পার্টকে বলা হয় ফান্ডাস, নিচের এই পার্টকে বলা হয় যে সরু যে অংশ, এটাকে সার্ভিক্স বলা হয়, আর ভেতরের এই অংশটাকে, এইগুলোকে সাধারণত বডি বলা হয়। আচ্ছা, এটা আর দুই পাশে দুইটা ফ্যালোপিয়ান টিউব,
এই যে দুই পাশে দুইটা ওভারি, এটা তো বুঝি ইনশাল্লাহ। এখন কোনো ফিটাস বা কোনো ভ্রূণ যখন উৎপন্ন হয় বা কোনো ভ্রূণ যখন সৃষ্টি হয়, ভ্রূণটা বড় হয় বা মানুষের বাচ্চা বা শিশু যখন থাকে তখন সাধারণত এই ইউটেরাসে, এই ইউটেরাসের ভেতরে, এই যে ইউটেরাসে। এখন নর্মাল চাইল্ড বার্থে সাধারণত কি হবে, যে এটা সার্ভিক্স আর এটা ভ্যাজাইনা অংশ, ভ্যাজাইনা ওই যে যোনিমুখ বলা হয় আর কি। আর সার্ভিক্স, সার্ভিক্স মানে হচ্ছে ইউটেরাসের যে সরু মুখ, এটা হচ্ছে সার্ভিক্স। তো ইউটেরাসে যদি বাচ্চা বা ভ্রূণটা এর ভেতরে থাকে, তখন নর্মাল চাইল্ড বার্থে বা হচ্ছে এমনি নর্মাল ভাবে যে সন্তান প্রসব হয়, তাহলে বাচ্চাটাকে এর ভেতর দিয়ে আসতে হবে, এই যে এর ভেতর দিয়ে আসতে হবে। কেন এটা দেখাইলাম, কারণ আমরা যখন এই যে মেকানিজমটা পড়বো তখন এই জিনিসগুলো একটু কাজে লাগবে। আসি এবার নর্মাল চাইল্ড বার্থে। নর্মাল চাইল্ড বার্থের ক্ষেত্রে কি হয়, ধরি এখন বাচ্চাটা প্রস্রব বা বাচ্চাটা এখন বাইরে আসবে ইউটেরাসের ভেতর থেকে, তখন কি হবে, এই ফিটাসের যে হেড আছে বা হচ্ছে এই ভ্রূণের যে মাথা আছে, এই ভ্রূণের মাথা বারবার এই সার্ভিক্সে, এটা তো সার্ভিক্স একটু আগে দেখলাম, এই সার্ভিক্সে বারবার প্রেসার দিবে, বারবার চাপ দিবে যাতে সে বাইরে আসতে পারে। এর ফলে কি হবে, এখানে সার্ভিক্সে, এই সার্ভিক্সে কিছু রিসেপ্টর থাকে। রিসেপ্টর কি, রিসেপ্টর হইল আমাদের যে স্নায়ুগুলো আছে না, বিভিন্ন রকম যে স্নায়ু আছে, সেন্সরি নার্ভ বা সেন্সরি স্নায়ু, তারপরে হচ্ছে মোটর স্নায়ু, হ্যাঁ, এই স্নায়ুগুলোর থেকে যে এই সেন্সরি নার্ভের ওপেনিং কিছু পার্ট থাকে বা হচ্ছে সেন্সরি যে স্নায়ুগুলো আছে, সেই সেন্সরি স্নায়ুর কিছু অংশ এখানে যুক্ত থাকে। এই সেন্সরি স্নায়ুর কাজ কি, এটা এটা এখান থেকে কতটুকু চাপ সে অনুভব করতেছে, এইটা এইটা সে হাইপোথ্যালামাসে নিয়ে যাবে। এখানে চাপটুকু বা এখানে কত একটা কোনো ঘটনা ঘটতেছে, এই ঘটনা সে সাধারণত এই হাইপোথ্যালামাসে ইলেকট্রিক সিগন্যালের মতো করে নিয়ে যাবে। এই যে এখানে, তাহলে কি হলো, ফিটাসের হেড যত বেশি এই সার্ভিক্সে চাপ দিবে, তত বেশি এখান থেকে এই রিসেপ্টরটা গ্রহণ করবে। রিসেপ্টর কে ছিল, এখানে একটা সেন্সরি নার্ভ ছিল আর কি। এই সেন্সরি নার্ভ রিসেপ্টর হিসেবে কাজ করে, সে এই কতটুকু চাপ দিতে সে চাপটা গ্রহণ করবে, গ্রহণ করে সে হাইপোথ্যালামাসকে গিয়ে বলবে যে এইখানে কোনো একটা এইরকম পরিবর্তন ঘটতেছে। তখন হাইপোথ্যালামাস এটার জন্য অ্যাক্টিভ থাকবে। এর আগে হাইপোথ্যালামাস এটা বিষয়টা বুঝবে না, এই জন্য এই রিসেপ্টর গুলোর কাজ অনেক বেশি। এরপরে হাইপোথ্যালামাস তখন কি করবে, এই যে আমরা যে আগে দেখলাম পিটুইটারি গ্ল্যান্ড, এখানে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, এই পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে সাধারণত অক্সিটোসিন নামে যে হরমোন, সে হরমোনটা জমা থাকে। এই হরমোনটা উৎপন্ন হয় কিন্তু সে হাইপোথ্যালামাস থেকে। হাইপোথ্যালামাসের প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস আর সুপ্রা অপটিক নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস থেকে সাধারণত হরমোন উৎপন্ন হয় এবং এই পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে বা পোস্টেরিয়র পিটুইটারি গ্রন্থিতে এই হরমোনগুলো সাধারণত যুক্ত থাকে বা হরমোনগুলো সাধারণত স্টোরেজ করা থাকে। এই হরমোনগুলো এই পোস্টেরিয়র পিটুইটারি গ্রন্থিতে এসে জমা থাকে। এরপরে হাইপোথ্যালামাস বলবে, হাইপোথ্যালামাস সাধারণত সিগন্যাল দিবে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডকে। এই পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড বা পোস্টেরিয়র পিটুইটারি গ্রন্থি তখন অক্সিটোসিন নামে যে হরমোন আছে, সেই হরমোন নিঃসরণ করবে। এখন এই হরমোনটা করবে কি, এই হরমোনটা এসে এই যে আমরা যে ফান্ডাস দেখলাম, ইউটেরাসের যে ফান্ডাস বা ইউটেরাসের উপরের অংশ, এই অংশে সাধারণত হরমোন যেন কাজ করতে পারে এমন কিছু ব্যবস্থা করা আছে। আর এই হরমোনটা কোন হরমোন, অক্সিটোসিন হরমোন। আর এই হরমোনটা সাধারণত কি করবে, এই যে ফান্ডাসের, ফান্ডাসে এটা তো ইউটেরাস, ইউটেরাসে যে ফান্ডাসে, এই ফান্ডাসে বিভিন্ন দিক থেকে সাধারণত চাপ প্রয়োগ করবে, বাইরের দিক থেকে চাপ প্রয়োগ করবে। তাহলে বোঝার চেষ্টা করি, সে বাচ্চাটা এই দিক দিয়ে বের হয়েছে চাইতেছে, সার্ভিক্স দিয়ে বের হবে, এবং যদি এই ফান্ডাসটা আরো বেশি করে চাপ দেয়, বেশি করে ধাক্কা দেয়, তাহলে এর বের হওয়া সহজ হবে, এই প্রসেসটা সম্পন্ন হবে। এই প্রসেসটা কিভাবে তাহলে সম্পন্ন হবে, এতে এতে দেখা যায় যে ফিটালের হেড যেটা আছে, ফিটালের হেডটা বা হচ্ছে এই যে মাথাটা, এই ভ্রূণের যে মাথাটা আছে, সে মাথাটা আস্তে আস্তে সামনের দিকে আরো বেশি আসবে এবং এই সার্ভাইকাল স্ট্রেসটা হবে। সার্ভাইকাল স্ট্রেস মানে হচ্ছে এখানে যে সার্ভিক্স আছে, এই সার্ভিক্সটা সাধারণত আরো প্রসারণ ঘটবে, এই সার্ভিসের আরো প্রসারণ ঘটবে। এইভাবে সাধারণত অক্সিটোসিন হরমোন কাজ করে। তাহলে প্রসেসটা একবার খেয়াল করি, আবার একটু খেয়াল করি। এই ফিটাসের হেড বা এই ভ্রূণের মাথা যত বেশি এই সার্ভিক্সে চাপ প্রয়োগ করবে, তত বেশি সিগন্যাল
সাধারণত হাইপোথ্যালামাসে যাবে রিসেপ্টরের মাধ্যমে। এই হাইপোথ্যালামাস তত বেশি পোস্টেরিয়র পিটুইটারিকে বলবে তুমি আরো বেশি অক্সিটোসিন হরমোন সিক্রেশন করো বা অক্সিটোসিন হরমোন ক্ষরণ করো। এই অক্সিটোসিন হরমোন তত বেশি এই ফান্ডাসে এসে বা হচ্ছে ইউটেরাসের ফান্ডাসে এই পাশে এসে চাপ প্রয়োগ করবে। তাহলে যত বেশি এ এ বের হইতে চাবে তত বেশি আরো বেশি করে অক্সিটোসিন হরমোন এখানে ফান্ডাসে এসে চাপ প্রয়োগ করবে। এই প্রসেসটা আরো বেশি যত বেশি হরমোন আসবে তত বেশি চাপ প্রয়োগ হয়। এই প্রসেসটা ততক্ষণই ঘটবে ততক্ষণ না ডেলিভারি সম্পন্ন হয়। অর্থাৎ এখানে খেয়াল করলাম যে আমার এখানে চাপ চাপ প্রয়োজন, তো এখান থেকে রিসিপ্টরকে আরো বেশি পরিমাণে আমি রিসিপ্টরকে আরো বেশি পরিমাণে সিগন্যাল দিতেছি যাতে সেই সিগন্যালটা এখানে এসে ফান্ডাসকে আরো বেশি অক্সিটোসিন হরমোন পায়। তাহলে এই যে এই প্রসেস যত বেশি প্রয়োজন তত বেশি আসতেছে, যত বেশি প্রয়োজন তত বেশি আসতেছে। আর মানে আস্তে আস্তে বাড়তিছে তো আরো বাড়তিছে, পরের সিগনালে আরো বাড়তিছে, পরের সিগনালে আরো বাড়তিছে, কি এই যে অক্সিটোসিন হরমোন বাড়তিছে এবং চাপ বাড়তিছে। এই যে এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম। এটা যেমন আগেটা যেমন কি ছিল, কোনো গ্লুকোজের লেভেল বেড়ে গেল সেটাকে কমায় নিয়ে আসলো। এখন প্রসেসটা এভাবে সম্পন্ন হয় নাই। এখন আরো যত বাড়ছে এখানে চাপ প্রয়োজন, এখানে আরো কনস্ট্রিকশন করতেছে, এখানে আরো সংকোচন করতেছে এটা, বা এখান থেকে আরো ধাক্কা দিতেছে। এই প্রসেসটা আরো বেশি বেশি করে বাড়তিছে বিধায় এখানে বেবিটা বা হচ্ছে এই ফিটাসটা নর্মাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। এটা একটা পজিটিভ ফিডব্যাক মেকানিজম। এরপরে একটা বৈশিষ্ট্য দেখার চেষ্টা করি বা একটা জিনিস হচ্ছে খেয়াল করি, এটা হচ্ছে আমাদের বডি যে টেম্পারেচার, আমাদের বডি টেম্পারেচার কিভাবে রেগুলেশন হয়। বডি টেম্পারেচার রেগুলেশন হইলে বা বডি টেম্পারেচার আগে নর্মাল রেঞ্জটা কত, এটা 36.5 থেকে 37.5 ডিগ্রি সেলসিয়াস। আর ফারেনহাইটে যদি রেঞ্জে করা হয় তাহলে 37 ডিগ্রি, 37.7 ডিগ্রি ফারেনহাইট থেকে 99.5 ফারেনহাইট পর্যন্ত, ফারেনহাইট পর্যন্ত। আমাকে প্লিজ একটা মিনিট একটু সময় দিবেন। ওকে, সরি। এটা বডি টেম্পারেচার। আমাদের বডি টেম্পারেচার যদি বেড়ে যায়, অর্থাৎ আমাদের দেহের তাপমাত্রা যদি বেড়ে যায়, সেক্ষেত্রে কি হয়, থার্মোরিসেপ্টর, থার্মো থার্মোরিসেপ্টরটা কি, একটু প্লিজ। এখানে সাধারণত যে আমাদের স্কিন এবং হাইপোথ্যালামাস এই দুইটা এখানে থার্মোরিসেপ্টরে কি কাজ করে আমরা একটু দেখার চেষ্টা করব। যদি আমাদের দেহের তাপমাত্রা বাড়ে, এই যেটা আমাদের স্কিন বা হচ্ছে যে আমরা স্কিন, আচ্ছা স্কিন বলি আর কি, এই স্কিনে সাধারণত আগের যে রিসেপ্টর পড়লাম, এই রিসেপ্টরে এই রিসেপ্টরের মতো যে সেন্সরি আর কি, সেন্সরি নার্ভ বা সেন্সরি যে স্নায়ু আছে, এই স্নায়ুগুলোই মেনলি এখানে রিসেপ্টর হিসেবে কাজ করবে। এখানে দুই প্রকারের রিসেপ্টর থাকে, একটা হচ্ছে কোল্ড রিসেপ্টর, একটা হচ্ছে ওয়ার্ম রিসেপ্টর। হ্যাঁ, এই কোল্ড রিসেপ্টর আর ওয়ার্ম রিসেপ্টরটা কি করবে, যদি আমাদের দেহের তাপমাত্রা কমে যায় সেই ক্ষেত্রে এই কোল্ড রিসেপ্টরটা এটা বুঝতে পারবে এবং দেহের তাপমাত্রা বাড়ানোর জন্য কি প্রসেস সম্পাদন করবে সেটা দেখবো। এবং ওয়ার্ম রিসেপ্টর কি করবে, আমাদের দেহের তাপমাত্রা যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে এই রিসেপ্টরটা উদ্দীপ্ত হবে। এই রিসেপ্টরটা উদ্দীপ্ত হয়ে, এটাকে এই জন্য বলা হয় থার্মো রিসেপ্টর। আমাদের দেহের তাপমাত্রা ধরলাম বেড়ে গেল, বেড়ে গেলে থার্মো রিসেপ্টরটা উদ্দীপ্ত হবে বা স্টিমুলেট হবে। এ কি করবে, এ সাধারণত হিটকে বা হচ্ছে কতটুকু টেম্পারেচার বাড়ছে সেটাকে ডিটেক্ট করবে বা খুঁজে বের করবে। এরপরে সে যদি সত্যি খেয়াল করে বা সত্যি বুঝতে পারে যে না আমার হচ্ছে তাপমাত্রা এই যে 36.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 37.5 ডিগ্রি সেলসিয়াস এই রেঞ্জ থেকে অনেক বেশি, সেই ক্ষেত্রে সে কি করবে, এই রেঞ্জকে সে ফাইন্ড আউট করবে বা ডিটেক্ট করবে, ডিটেক্ট করে সে হাইপোথ্যালামাসকে এই খবরটা পাঠায় দিবে। কে, এই রিসেপ্টর, এই রিসেপ্টর, এই ওয়ার্ম রিসেপ্টর। হাইপোথ্যালামাস এতে অ্যাক্টিভ হবে। হাইপোথ্যালামাস এরপর অ্যাক্টিভ হওয়ার পরে এতে হাইপোথ্যালামাসের কিছু মেকানিজম সম্পন্ন হবে। সে কি করবে, আমাদের দেহে সাধারণত ঘাম বৃদ্ধি করে দিবে, সোয়েটিং করবে, ঘাম বৃদ্ধি করবে। আর স্কিনে সাধারণত ভ্যাসোডাইলেশন করবে। স্কিনের ভ্যাসোডাইলেশন বলতে কি, স্কিনের আশেপাশে এই যে স্কিনের এই পাশে সব পাশে তো যেগুলা রক্ত
সঞ্চালন করার জন্য যে প্রসেসগুলো থাকবে বা রক্ত সঞ্চালিত হবে, এই রক্ত সঞ্চালক যে নালীগুলো আছে সেই নালীগুলোকে সে প্রসারিত করে দিবে। প্রসারিত করার ফলে কি হবে, সাধারণত আমাদের আর একটু বেশি পরিমাণের রক্ত এর মধ্যে দিয়ে চলাচল করতে পারবে, বা হচ্ছে এখানে তাপমাত্রাটা একটু এই প্রসেস আর কি কমে যাবে। এরপরে এরপরে এভাবে সাধারণত হিট লস করবে, বা হচ্ছে বডির যে আমাদের টেম্পারেচার যতটুকু বাড়ছিল ততটুকু কমে যাবে, আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এরপরে আর এই প্রসেসটা যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক অবস্থায় না আসে ততক্ষণ পর্যন্ত এই প্রসেসটা চলতে থাকবে এইভাবে। আচ্ছা, এরপরে ধরি যদি বডি টেম্পারেচার যদি ফল করে, অর্থাৎ কোনো কারণে আমাদের দেহের তাপমাত্রা কমে যায়, সেই ক্ষেত্রে এই যে কোল্ড যে রিসেপ্টর আছে, এই কোল্ড রিসেপ্টর কি দিয়ে, এগুলো সাধারণত কিন্তু সেন্সরি নার্ভ বা স্নায়ু দিয়ে তৈরি। হ্যাঁ, এই যে এটা সেন্সরি নার্ভ, স্নায়ুর শেষ অংশ, এগুলোতে সাধারণত এরা বুঝতে পারে বা এই উপাদান এদের থাকে। বডি টেম্পারেচার কমে গেল অথবা তাপমাত্রা কমে গেল, সেই ক্ষেত্রে কি হবে, থার্মোরিসেপ্টরটা, এই যে কোল্ড থার্মোরিসেপ্টর, এটা বুঝতে পারবে। সে আবার হাইপোথ্যালামাসকে অ্যাক্টিভ করবে বা হাইপোথ্যালামাসে সিগন্যাল পাঠাবে, এবং হাইপোথ্যালামাস এবার কি করবে, আমাদের বডিতে সাধারণত কম্পন বাড়বে, যেন কম্পন বাড়বে, এবং ভ্যাসো কনস্ট্রিকশন করবে, স্কিনের ভ্যাসো কনস্ট্রিকশন করবে। অর্থাৎ এই যে স্কিনের ভেতরে যে আমাদের রক্ত চলাচলের জন্য যে সার্কুলেশন গুলো থাকবে, ব্লাড সার্কুলেশন, এই নালীগুলোকে সাধারণত সে সংকুচিত করে নিয়ে আসবে। এতে বেশি পরিমাণে হিট আর লস হবে না, বা হচ্ছে টেম্পারেচার একটু গ্রো করবে। এরপরে এভাবে এভাবে সাধারণত হিট আবার বা বডি যে টেম্পারেচার ছিল বা বডি যে তাপমাত্রা ছিল, এভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে এবং নর্মাল অবস্থায় চলে আসবে। এই ক্ষেত্রে আমরা একটু তাহলে বোঝার কি বুঝলাম, এখানে বুঝলাম যে আমরা যদি তাপমাত্রা বেড়ে যায় বডির, তাহলে কমায় নিয়ে আসবে, এবং যদি বডির তাপমাত্রা কমে যায় সেই ক্ষেত্রে তাপমাত্রা বাড়ায় নেবে। এই যে প্রসেসটা যে সম্পন্ন হইল, মানে বিপরীত প্রক্রিয়া, যে বাড়লে কমতিছে কমলে বাড়তিছে, তাহলে এটা একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। এই বডি টেম্পারেচার গুলো যে নিয়ন্ত্রণ হয়, এটা হচ্ছে অবশ্যই নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। এরপরে এরপরে আমাদের আরেকটা উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, আচ্ছা, ল্যাকটেশন বা ফিডব্যাক মেকানিজম, পজিটিভ ফিডব্যাক মেকানিজম। এটা একটা পজিটিভ ফিডব্যাক মেকানিজম কেন, আমরা একটু উদাহরণ হিসেবে দেখব। আমাদের এই যে কিছুক্ষণ আগে যে পিটুইটারি গ্ল্যান্ড দেখলাম, হাইপোথ্যালামাস পিটুইটারি গ্ল্যান্ড, এই হাইপোথ্যালামাস পিটুইটারি গ্ল্যান্ড থেকে সাধারণত আমরা আরেকটু জিনিস খেয়াল করি। এইখানে পোস্টেরিয়র যে পিটুইটারি গ্ল্যান্ড আছে, এখানে তো অক্সিটোসিন থাকবে, একটু আমরা আগে দেখছি। আর অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে সাধারণত প্রোল্যাকটিন হরমোন সিক্রেশন হবে বা প্রোল্যাকটিন হরমোন খরিত হবে। এই প্রোল্যাকটিন হরমোন কি করে, মিল্ক প্রডিউস করে। আমরা আসলে এখন দেখতেছি যে বডি বেবি যখন স্তন্যপান করে, কোন একটা শিশু যখন স্তন্যপান করে, তখন কি মেকানিজমটা এখানে সম্পন্ন হয় এটা আমরা দেখার চেষ্টা করব। তো প্রোল্যাকটিন হরমোনটা কি করবে, সাধারণত মিল্ক প্রোডাকশন করবে বা দুধ উৎপন্ন করবে। আর অক্সিটোসিন কি করবে, মিল্ক ইজেক্ট করবে। আচ্ছা, এটা একটু দেখার চেষ্টা করি। আর এগুলো কোথায় পাবো, এই যে প্রোল্যাকটিন পাবো অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে, আর অক্সিটোসিন পাবো সাধারণত পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে জমা থাকবে আগে থেকে। আর প্রোল্যাকটিন অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড এটা উৎপন্ন করবে প্রোল্যাকটিন হরমোন। ব্রেস্ট ফিডিংটা একটু দেখার চেষ্টা করি। এই যে এটা ধরি, এটা ব্রেস্টের যে এই যে চারপাশে যে অংশগুলো, এটাকে বলা হয় অ্যারিওলা। অ্যারিওলা বলা হয়। এই অ্যারিওলাতে সাধারণত রিসেপ্টর থাকে, একটু আগে যে আমরা রিসেপ্টর গুলো বুঝলাম, এই রিসেপ্টর থাকে। এটা ব্রেস্টের নিপল, এই চারপাশে এগুলো অ্যারিওলা। তো একটা বাচ্চা বাচ্চা যখন সাকিং করে অথবা ব্রেস্ট ফিডিং এর জন্য যখন ব্রেস্টের নিপল মুখে নেয়, তখন এই অ্যারিওলাতে সাধারণত যে স্টিমুলেট বা এই অ্যারিওলাতে স্টিমুলেশন ঘটে বা উদ্দীপনা ঘটে। এখানে যে রিসেপ্টর গুলো থাকে, সেই রিসেপ্টর গুলো আবার কি করে, এই যে ইম্পালসটা গ্রহণ করে হাইপোথ্যালামাসে সে ইম্পালসটা পাঠায় দেয়, বা হাইপোথ্যালামাসে সিগন্যালটা পাঠায় দেয়। হাইপোথ্যালামাস কি করে, পিটুইটারি গ্ল্যান্ডকে সে স্টিমুলেট করে, পিটুইটারি গ্ল্যান্ডকে উদ্দীপ্ত করে। এই পিটুইটারি গ্ল্যান্ড তখন কি করে, অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে
তখন প্রোল্যাকটিন হরমোন ক্ষরিত হয়, আর পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে তখন অক্সিটোসিন হরমোন ক্ষরিত হয়। এখন কোনটার কি কাজ? এই একসাথে দুইটাই আস্তে আস্তে ক্ষরিত হয়। এই অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে প্রোল্যাকটিন হরমোন ক্ষরিত হইল, সে এসে এখানে ব্রেস্টের ভেতরে যে মিল্ক ডাক্ট গুলো আছে বা মিল্ক যে প্রোডাকশন হয়, এই মিল্কের প্রোডাকশনকে বাড়াই দিবে বা সিক্রেশনকে বাড়াই দিবে। আর অক্সিটোসিনের সাধারণত এই যে মিল্ক যে প্রোডাকশন হইলো, এই মিল্ক প্রোডাকশন হওয়ার পর বা দুধ যে উৎপন্ন হইলো সেটা তো বাহিরে বের করতে হবে নিপলের মাধ্যমে। এই অক্সিটোসিন সাধারণত সেই কাজটা করবে। এই যে এভাবে প্রোল্যাকটিন হরমোন সাধারণত প্রোডাকশন করবে মামারি গ্ল্যান্ড থেকে, আর হচ্ছে অক্সিটোসিন এই মিল্কটাকে বাহিরে নিয়ে আসবে। এতে যখন আরো যত বেশি বেবি আরো যত বেশি সাক করবে এই অ্যারিউলা, তত বেশি এই প্রসেসটা সম্পন্ন হবে, তত বেশি প্রোল্যাকটিন হরমোন সিক্রেশন হবে, তত বেশি অক্সিটোসিন হরমোন সিক্রেশন হবে, এবং তত বেশি পরিমাণে দুধ উৎপন্ন হবে এবং সিক্রেশন হবে। আস্তে 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 বেবি যখন এটা প্রসেসটা সম্পন্ন করে ফেলবে, আস্তে আস্তে বেবি যখন প্রসেসটা সম্পন্ন করে ফেলবে, তখন বা দুধ খাওয়া মানে শেষ হয়ে যাবে আর কি, দুধ উৎপন্ন নির্গমন, তখন এই প্রসেসটা বন্ধ হয়ে যাবে। তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করি, যত বেশি বেবি এখানে সাক করতেছে, তত বেশি পরিমাণে প্রোল্যাকটিন হরমোন এবং অক্সিটোসিন হরমোন ক্ষরিত হচ্ছে। আর এটা ততক্ষণই চলতেছে যতক্ষণ এই কাজটা শেষ না হচ্ছে। তার মানে যত বেশি প্রয়োজন তত বেশি উৎপন্ন হচ্ছে, বাড়তিছে বাড়তিছে আরো বাড়তিছে, তো তার পরবর্তী ধাপে আরো বাড়তিছে। তার মানে এই মেকানিজমটা হচ্ছে এখানে পজিটিভ ফিডব্যাক মেকানিজম। তুহিন ভাই, আমি কি আরো কন্টিনিউ করবো নাকি এখানে রেখে দেবো ইনশাল্লাহ? হ্যালো। যে আর যদি বেশি থাকে তাহলে আজকের মতো এখানেই রাখেন, না হয় আচ্ছা ঠিক আরেকটা আছে। ক্লাস নেওয়া যাবে। আর আচ্ছা যদি ঠিক আছে, অল্প কিছু থাকে তাহলে শেষ করে দেন। আসলে শেষ করলে একটু তাড়াহুড়া হবে, হয়তো বা এখানে রাখা যায়, অনেক তো বেজে গেছে জি আর কি। স্যার। আচ্ছা, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পরবর্তী থেকে আরো কিছু দেখবো।